গ্রেফতার হতেই বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সামনে আসছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। প্রশ্ন উঠছে, তৃণমূল আমলে কি তোলাবাজির নেটওয়ার্ক তৈরি করেছিলেন দেবরাজ চক্রবর্তী? এবার পুলিশের নজরে দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠরা। জিজ্ঞাসাবাদের জন্য বিধাননগর পুরসভার 6 জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও দেবরাজের এক ছায়াসঙ্গী সহ 7 জনকে ডেকে পাঠালো পুলিশ, যাদের নাম উঠেছিল অভিযোগকারীদের মুখেও। তো তোলাবাজ তুলতো, সমরেশকে দিয়ে তুলতো। কাজটা বন্ধ রাখুন, আমি কারণ কি বন্ধ রাখুন দেখছি। কে বলেছিল এটা? ওই দেবরাজের লোকরা আমাকে মনের সঙ্গে কাজ এসে বলছে আমি সেটেলমেন্ট করে দিচ্ছে বলে 30 লাখ টাকা সেটেলমেন্ট হয়েছে। দেবরাজ কাণ্ডে বিধাননগর কমিশনারেট 8 সদস্যের এসআইটি গঠন করে তদন্ত শুরু করেছে। সেই বিশেষ তদন্তকারী দল শনিবার তলব করে দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 7 জনকে। সেই তালিকায় রয়েছেন 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিনু মণ্ডল, 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়, 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গোপাল বাগুই, 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মাইকেল নস্কর এবং 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সম্রাট বড়ুয়া। তোলাবাজির মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন সমরেশ চক্রবর্তী, মাইকেল নস্কর, সম্রাট বড়ুয়া। বর্তমানে জামিনে বাইরে রয়েছেন। এছাড়াও হাজিরা নোটিশ পাঠানো হয় দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী বলে পরিচিত রতন মৃধাকেও। শুধুমাত্র বিধাননগর পুরসভা নয়, দক্ষিণ দমদম পুরসভারও একাধিক কাউন্সিলর এবং তৃণমূল নেতাও কিন্তু কার্যত স্ক্যানারে রয়েছে এই সিটের বা তদন্তকারীদের, যাদের মাধ্যমে বিভিন্ন প্রমোটারের কাছ থেকে টাকা তোলা হতো এবং তারা মিডিয়েটর হিসেবে কাজ করতেন এবং সেই টাকার একটা মোটা পোর্শন বা লার্জ অ্যামাউন্ট তা কিন্তু পৌঁছে যেত সরাসরি দেবরাজের কাছে। এবং এই যে গোটা ঘটনাটা 2015 সাল থেকে এরকম হচ্ছে বা কখনো 2021 সাল থেকে হচ্ছে, এবং কতদিন ধরে এই টাকা তোলা হতো, তাদের কি ভূমিকা থাকতো, কি ইনস্ট্রাকশন তাদের কাছ থেকে থাকতো, সেটা কারণেই কিন্তু বা জানার জন্যই কিন্তু বা তথ্য আরো সন্ধান করার জন্য কিন্তু এই 4 জনকে তলব করা হয়েছে। কিভাবে চলতো দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? পুলিশ সূত্রে খবর, কোথাও নতুন প্রমোটিং বা প্রজেক্ট শুরু হলেই হাজির হতো দেবরাজ বাহিনী। দাবি করা হতো মোটা অঙ্কের টাকা দিতে না চাইলে প্রজেক্টের নকশায় খুঁত বের করত বিধাননগর পুরসভা। নকশায় খামতি আছে বলে ধরানো হতো সরকারি নোটিশ, বন্ধ করে দেওয়া হতো কাজ। বাধ্য হয়ে প্রমোটাররা স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হলে চলতো লাখ লাখ টাকার রফা। টাকা পেলেই ফের মিলত কাজ শুরুর সবুজ সংকেত। এরকম নোটিশ ফোটিশ অনেকই আসতো, এসে কাজ বন্ধ হতো, আবার কিছুদিন পরে সেগুলো চালু হয়ে যেত। তা এখানে এই টাকা তুলতো দেবরাজ, এইভাবেই টাকা তুলতো। যে কাউন্সিলর করে আর কি, তাদের মিডিয়ার হিসাবে ব্যবহার করতো। দেবরাজ আমাকে পাঠালো যে তুমি সমরেশের সাথে কথা বলে নাও, ঠিক আছে? ধুমকি, সমরেশ আমাকে ধুমকি দিল, কাজ বন্ধ করে দেবো, তোমার কোন বাবা আছে বাঁচাবে। পুরসভা নোটিশ পাঠাচ্ছে, কিন্তু টাকা দিলে আর পুরসভার তরফ থেকে সেটা কোনো রেসপন্স আসতো না, সেরকম কোনো রেসপন্স আসতো না। কাজ শুরু করা ফের কাজ শুরু। পুলিশ সূত্রে খবর, এই তোলাবাজি কাণ্ডে তদন্তকারীদের স্ক্যানারে রয়েছেন 30 জনেরও বেশি জনপ্রতিনিধি, যার মধ্যে আছেন বিধাননগর পুর নিগম ও দক্ষিণ দমদম পুরসভার একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং রাজারহাট নিউ টাউনের বেশ কিছু হেভিওয়েট তৃণমূল নেতা। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। দেবরাজ চক্রবর্তীর সূত্র ধরে এবার কি সামনে আসবে আরও কোনো তৃণমূল হেভিওয়েটের নাম? তোলাবাজি মামলায় বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি এবার আঙুল তুললেন রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের দিকে। সব অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির 5টি অ্যাকাউন্টের লেনদেনের তথ্য নিয়ে বিস্তারিত জানতে ব্যাংক ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারীরা। তাপস চ্যাটার্জি, দেবরাজ চক্রবর্তী মানে সিন্ডিকেট ক্রাইমের পার্টনার। এ যেন দুর্নীতির মৌচাকে ঢিল। তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে গত বুধবারই ঝাড়খণ্ড থেকে গ্রেফতার হয়েছেন দেবরাজ চক্রবর্তী। তার সূত্র ধরেই এবার রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। ওই এলাকা আমি আবার বললাম, বিএমসি প্ল্যান না টিএমসি প্ল্যান, একটা কমন জিনিস ছিল। টিএমসি প্ল্যানটা কি জিনিস? বছর 2-3 আগেও তাপস চ্যাটার্জির হাত থেকে সাইন করা প্ল্যানে কাজ হয়েছে। কিছু ব্যাংক ইনভলভমেন্ট আছে, সেই বিল্ডিং প্ল্যানটা আসল না, নকল বিল্ডিং প্ল্যান, তাদের ইনভলভমেন্ট আছে। এবার তাপস চ্যাটার্জি, দেবরাজ, এই সিন্ডিকেটগুলো চলতো, সাথে বিএমসির কিছু ইঞ্জিনিয়ার ছিল, তারা ইনভলভ ছিল। এই সিন্ডিকেট ক্রাইমের মধ্যে সবাই আসছে। বিল্ডিং প্ল্যান
এইসব দেখার দায়িত্ব আমার ছিল না। কয়েক বছর ধরে তুলাবাজি প্রমোটাররা অতিষ্ঠ হয়ে গেছিল। পোর্শনটার দিকে আমি কখনো ব্যাপারটাকে রাখতাম না। যদি হয়ে থাকে এটা তো আমি বলবো অত্যন্ত অনৈতিক, অত্যন্ত অন্যায়। না জেনে বলবো না, আইন তার নিজের গতিতেই থাকবে। আপনারা কখনো করেননি? না, এরমভাবে আমরা সাধারণভাবে এরম বোধও হয়নি, কালচারও নেই। যদি এই ঘটনাগুলো যদি হয়, নিশ্চয়ই মাথা তো হেড হয়, দেখতেও খারাপ লাগে। দেবরাজ চক্রবর্তী পুলিশের জালে ধরা পড়তেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের ভাবাচ্ছে দেবরাজ চক্রবর্তী ও তার স্ত্রী অদিতি মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। পুলিশ সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে সিঙ্গল ও জয়েন্ট অ্যাকাউন্ট মিলিয়ে যেখানে 5টি ব্যাংকে দেবরাজ দম্পতির কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল, সেখানে রাজ্যে তৃণমূল সরকার বিদায় নিতেই তাদের অ্যাকাউন্ট থেকেও একরকম ভ্যানিশ হয়ে গেছে বড় অঙ্কের টাকা। ভোটের আগেও যেখানে অ্যাকাউন্ট থেকে এক থোকে তোলা হয়েছিল 50 লক্ষ টাকা, সেখানে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির মোট 5টি অ্যাকাউন্ট মিলিয়ে পড়ে আছে মাত্র কয়েক হাজার টাকা। অদিতি মুন্সিকে যখন জিজ্ঞাসাবাদ করতে মধ্যমগ্রামের বাড়িতে যায়, তখনও পর্যন্ত দেবরাজ চক্রবর্তী কিন্তু গ্রেফতার হয়নি। তখন সেই সময় অদিতি মুন্সি কার্যত কোনো রকম হেল্প বা সাহায্য বা কোঅপারেশন তদন্তকারীদের সাথে করেননি, এবং সেই সময় 2টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ পায়। কিন্তু তার পাশাপাশি গতকালকে যে ইনফরমেশন ছিল যে ব্যাংক অ্যাকাউন্টের অনেক নথিপত্র কিন্তু ট্রানজাকশন নথিও কিন্তু তদন্তকারীরা নিয়ে আসেন। প্রশ্ন উঠছে, কোন নামে স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো কেনা হয়েছিল? কেনই বা ভোটের আগে তড়িঘড়ি তুলে নেওয়া হয় 50 লাখ টাকা? আচমকা ব্যাংক অ্যাকাউন্ট প্রায় ফাঁকা হলো কিভাবে? এই 5টি অ্যাকাউন্ট যে ব্যাংকগুলিতে, তার ম্যানেজারদের সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে হিসেব বহির্ভূত কয়েকশো কোটি টাকা থাকার অভিযোগ উঠেছে। দেবরাজ বলে কথা, ইন্দ্র তো একা থাকেন না, দেবরাজ বাকিরা কোথায় গেলেন নিশ্চয়ই তাদেরকেও খুঁজে পাওয়া যাবে। তবে শচী দেবী এখন কি বলছেন সেটাও আমরা জানতে আগ্রহী। আপনারা যদি জানতে পারেন তাহলে সেটাও আমাদের জানাবেন। পুলিশ সূত্রে দাবি, নিজের এলাকায় তোলাবাজির সাম্রাজ্য কায়েম করেছিলেন দেবরাজ চক্রবর্তী, কিন্তু এর শেকড় কতটা গভীরে তারই খোঁজ চালাচ্ছে বিধাননগর কমিশনারেটের এসআইটি। সুকান্ত মুখোপাধ্যায়, সমীরণ পাল, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। ডিসি গ্লোবাল কাগজে কলমে কনস্ট্রাকশন কোম্পানি, অথচ খোঁজ মিলছে না কোনো নির্মাণের। দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে বাজেয়াপ্ত ল্যাপটপে মিলেছে এই কোম্পানির হদিশ। এই নির্মাণ সংস্থার অফিস কোথায়? খোঁজ নিতে গিয়ে প্রায় চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। কোনো অফিস ছিল না, না 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 কোনো কিছু দেখিনি। বন্ধ হয়েছে আপনার, এই দেবরাজ অ্যারেস্ট হয়ে গেল, অ্যারেস্ট হওয়ার পর থেকে বন্ধ। কেউ বলছেন বাগুইয়াটির এই এলাকায় ডিসি গ্লোবাল নামে কোনো অফিসই ছিল না। কারো মুখে আবার শোনা যাচ্ছে দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর থেকেই বন্ধ হয়ে পড়ে এই অফিস। নামে গ্লোবাল, কিন্তু কাজে আসলে কি শেল কোম্পানি, অর্থাৎ ভুয়ো সংস্থা? পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত ল্যাপটপ থেকে হদিশ পেলে ডিসি গ্লোবাল নামে একটি নির্মাণ সংস্থা। তদন্তকারীরা জানতে পারেন গত কয়েক বছরে এই সংস্থার মাধ্যমে কেনা হয়েছিল একাধিক সম্পত্তি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, খাতায় কলমে এর ঠিকানা জ্যাংরা গোবিন্দ নিবাস, কলকাতা 59। লেখা আছে শ্রী দেবরাজ চক্রবর্তী, দমদম বিকেপি, সাংগঠনিক জেলা টিএমসিপি। অর্থাৎ এটা মূলত দলীয় অফিস হিসেবেই ব্যবহার হতো 2015 সালে, যখন এখানে কাউন্সিলর হয়েছিলেন এই 7 নম্বর ওয়ার্ডে দেবরাজ চক্রবর্তী। তখন তিনি এখানে বসতেন, এবং পরবর্তী সময় 2021 সালে বিধায়িকা হওয়ার পরে অদিতি মুন্সিও এই অফিসেই বসতেন। এবং তাজ্জব বনে যান তদন্তকারী অফিসাররা যে এই দলীয় পার্টি অফিসের ঠিকানাতেই হচ্ছে এই ডিসি গ্লোবাল নামে অফিসের ঠিকানা। এখানে কোনো বোর্ড ফোর্ড কোনোদিন দেখিনি। এখানে বসতেন, ওই যে উনি কাউন্সিলর ছিলেন, বিধায়ক ছিলেন, সবাই আসতো। দেবরাজ বসতেন, অদিতি এখানে সই ফই করে দেবে। রেজাল্ট আগে থাকতেই বন্ধ হয়ে গেছে, না কোম্পানি ছিল না। এখানেই বাড়ছে রহস্য। ডিসি গ্লোবাল গালভরা নাম আছে, লেনদেন আছে, প্রচুর সম্পত্তি কেনার অভিযোগও আছে, কিন্তু নেই জিএসটি নম্বর, নেই কোনো রেজিস্টার্ড অফিস। পুলিশ সূত্রে দাবি, ডিসি গ্লোবাল খাতায় কলমে কনস্ট্রাকশন কোম্পানি হলেও কোথাও একটি ইট পর্যন্ত গাঁথেনি বলে জানা যাচ্ছে। খালি তৃণমূলের এই সব কাজ হতো, আর কিছু ছিল না। ওদের পার্টিটাই তো আসলে একটা কোম্পানি, বড় সড়ো কোম্পানি, নেটওয়ার্কিং কোম্পানি, 25 খাও 75 দাও, সেই কোম্পানি। তো ও কোম্পানির ভেতরে আবার একটা কোম্পানি খুলেছে, সেটা আবার কোম্পানি ল খুঁজতে হবে, যেটা কোম্পানি লয়ে পারমিট করে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওদের পার্টিটাই করে খাওয়ার। রহস্যময় ডিসি গ্লোবাল, কাগজে অস্তিত্ব কিন্তু বাস্তবে শূন্য। অভিযোগ, এই নামেই ঘুরত কোটি কোটি টাকা, কেনা হতো একের পর এক সম্পত্তি।
সব মিলিয়ে তদন্তকারীদের কাছে রহস্যের মতন পরিণত হয়েছে এই ভুইফোড় সংস্থা ডিসি গ্লোবাল, যার অধীনে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয়েছে এবং কয়েকশো কোটি টাকা কার্যত এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। কিভাবে এই সংস্থা চলতো, এই ডিসি গ্লোবালের আদ্যক্ষর অনুসারে তা দেবরাজ চক্রবর্তীর কিনা, গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপনি একটা লোকের কথা বলুন যার নাম বাদ দেওয়া যায়। তৃণমূলের নেতা ছিল শুভেন্দু অধিকারী, মমতার কথা ছিল যে পুরুলিয়ার চাকরিটা বিক্রি করেছে মেদিনীপুরে শুভেন্দু, বলেননি? এখন মমতার সঙ্গে আছেন, সম্ভবত এখনো আছেন রাজীব ব্যানার্জি, মুখ্যমন্ত্রী বলেননি যে বনের চাকরিগুলোকে সে লুট করে দিয়েছে। ফলে তৃণমূলে দাঁড়িয়েই, তৃণমূলে থেকেই এই লুঠের ব্যবস্থা যারা করেছেন তাদের নামের পর নাম পাবেন, কারোর নাম বাদ দেওয়া যায় না। ফলে মেরিট, মামলার মেরিট নিয়ে কোনো বক্তব্য রাখবো না, মেরিট নিয়ে কোনো বক্তব্য রাখবো না। আইনের পথে চলবে দেবরাজ এবং তার আইনজীবীরা সেটা বলবেন। কোটি কোটি টাকা লেনদেন করা এই ভুতুরে কোম্পানি কার? ডিসি গ্লোবালের আড়ালে ঠিক কি লুকিয়ে আছে? এখন সেই উত্তরই খুঁজছে বিধাননগর কমিশনারেটের তদন্তকারী দল। সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দোল দে, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। পুলিশে এফআইআর হয়েছিল আগেই, আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে স্বতঃপ্রণীত তদন্ত শুরু করলো স্বাস্থ্য দফতর। তদন্তে যা যা তথ্য উঠে আসবে সেগুলি তুলে দেওয়া হবে পুলিশ এবং স্বরাষ্ট্র দফতরের হাতে। শনিবার এমনটাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শীঘ্রই ওনাকে শ্রীঘরে পাঠানো হবে, আগাম গারদ শুভেচ্ছা জানিয়ে রাখছি। সেবাশ্রয় ব্যাপারটা আমি কোনোদিনই জানি না, আজও জানি না, আমি বলতে পারবো না। সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখিত অভিযোগ, এফআইআর এর পর এবার সেবাশ্রয় নিয়ে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, পুলিশ দপ্তর তার তদন্ত শুরু করেছে। আমাদের কাছে যা যা তথ্য প্রমাণ আসবে সেগুলো আমরা সবই পুলিশ ডিপার্টমেন্ট বা গৃহ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন বারবার শোনা যেত ডায়মন্ড হারবার মডেলের কথা। তারই অন্যতম অংশ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় হওয়া বিনামূল্যে চিকিৎসা শিবির সেবাশ্রয়। কিন্তু দল ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর সব অভিযোগ উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকের নাম করে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক এবং ডেন্টালের পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো, চিকিৎসা সরঞ্জাম ও ডায়াগনস্টিক পরীক্ষা সংক্রান্ত নানা বেনিয়ম সহ উঠেছে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির পর এ নিয়ে সুখদেব দাস নামে ডায়মন্ড হারবারের এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন, যার প্রেক্ষিতে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর 16টি ধারায় দায়ের হয়েছে এফআইআর। তদন্ত শুরু করেছে পুলিশ। এবার পৃথকভাবে তদন্ত করবে স্বাস্থ্য দপ্তর। সেবাশ্রয়ে যা যা মেশিন লেগেছিল, যা যা যে ডাক্তার এসেছিল, কোনোটাই সঠিক নয়। মেশিন বাইরে নিয়ে যাওয়ার কোনো লাইসেন্স ছিল কিনা, নর্মালি আলট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে যাওয়া হয় না, দেখতে হবে সব কাগজপত্র ঠিক আছে কিনা। আমাদের আশঙ্কা সঠিক ডাক্তার কেউ ছিল না, পুরোটাই আয়ুষের পড়ুয়ারা ছিল। তদন্ত শুরু হয়েছে। এটা এনশিওর করতে হবে যে যারা দেখছেন তারা কিন্তু যেন স্পেশালিস্ট হন। তারপরে এটা একটা সুপার স্পেশালিটি অথবা স্পেশালিটি শিবির হিসাবেই আমার মনে হয় সেটাকে করা হচ্ছিল। এখন যেটা কানে আসছে যে এখানে কিন্তু সেরকম কোনো ডাক্তার ছিলেন না। এবার সেটা যদি হয়ে থাকে, যে মানুষটি বিশ্বাস করে ওখানে গেছিলেন তিনি নিশ্চয়ই প্রতারিত হয়েছেন। এর সাথে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস জড়িত আছে কি না, মানে তার পরবর্তী চিকিৎসা, ধরুন কেউ একটা প্রেসক্রাইব করেছেন তার একটা অপারেশন লাগবে, তাহলে সেটা কোনভাবে করা হয়েছে, আদৌ সেটা করা হয়েছে কি না, এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। বিনামূল্যে চিকিৎসার কথা বলা হলেও অভিযোগ সরকারি হাসপাতালের বদলে ঘুরিয়ে বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি করানো হতো। এরপর স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে তুলে নেওয়া হতো কোটি কোটি টাকা। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের কোঅর্ডিনেটরের দায়িত্ব সামলানো সরকারি চিকিৎসক। সার্বিক তদন্ত হচ্ছে, এখানে কেউ ব্যবসা করে বেরিয়ে গেছে কিনা সব রকম দেখা হবে। রাজ্য সরকারের তহবিল তছরূপ করেছে কিনা সেটাও আমরা দেখব। স্বাস্থ্যসাথীর বেআইনি উপযোগ করা হয়েছে কিনা সেটাও আমরা দেখব। কোন চিকিৎসক, কোন প্রশাসক এর মধ্যে ছিলেন তাদেরকে খুঁজে বার করা হবে। সেবাশ্রয় ব্যাপারটা আমি কোনোদিনই জানি না, আজও জানি না, আমি বলতে পারবো না। সেবাশ্রয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে 6টি আইনের 27টি ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ। সন্দীপ সরকার, অরিত্রিক ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ। কেউ চিকিৎসা পাননি, কারো অভিযোগ ওষুধ খেয়ে ফল হয়েছে উল্টো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ তুলেছেন ক্যাম্পে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষ। আর এই অবস্থায় এই নিয়ে সরব হয়েছেন চিকিৎসকদের একাংশ।
কোনো ট্রিটমেন্ট হয়নি, রেফার টু মেডিকেল কলেজ ডায়মন্ড হারবার রেফার করে দেওয়া হয়। লাভের লাভ কিছু হয়নি। ওরা ওষুধ দিয়েছিল মাথা যন্ত্রণার, আরও এখানে বেশি মাথা ঘুরছে। বিনামূল্যে চিকিৎসা শিবির, হাজার হাজার গরিব মানুষের ভিড়, ঢাক ঢোল পিটিয়ে প্রচার, অথচ অভিযোগ কোনো চিকিৎসাই হয়নি সেখানে। কারো আবার ওষুধ খেয়ে ফল হয়েছে উল্টো। সময় যত এগোচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের যেন পাহাড় জমতে শুরু করেছে। বিষ্ণুপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা পুরকায়েত গিয়েছিলেন সেবাশ্রয়ে চিকিৎসা করাতে। আমার গাইনি প্রবলেম আর কোমরের যন্ত্রণার জন্য আমি গিয়েছিলাম। ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটেলিকে পাশের কাউন্টার থেকে নিয়ে নিতে বলা হয়েছিল। দেখছি ওষুধ খাওয়ার পরে যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে, তারপরে আমি ফেলে দিয়েছিলাম। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। 6টি আইনের 27টি ধারায় মামলা রুজু হয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। পাশাপাশি শতপ্রণোদিত তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। ডায়মন্ড হারবারের হরিণডাঙ্গার বাসিন্দা আলপনা মণ্ডল সেবাশ্রয়ে গিয়ে ডায়াগনস্টিক পরীক্ষা করেছিলেন, কিন্তু তারপর কি টেস্ট হয়েছিল? ওই থাইরয়েড, সুগার রিপোর্ট করিয়েছিলাম, কিন্তু আমার রিপোর্ট দেয়নি। কোথায় রিপোর্ট করিয়েছিলেন? এই ক্যাম্পে, সেবাশ্রয়ে। আমাদের ওই চোখের জন্য সমস্যা, ঘাড় যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, দেখে ওষুধপালা দিয়েছিল, ওতে কিছু কাজ হয়নি। চশমা দেওয়ার কথা ছিল, দেয়নি। শুধু চিকিৎসা নিয়েই নয়, অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে আশ্রয় নিয়েছিল আর্থিক দুর্নীতিও। 1 জুলাই এ নিয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। আমাদের সিএমএস ছিলেন হর্ষ মিশ্রের সঙ্গে, ওদের এসপিকে নির্দেশ দিয়েছিলেন, ডিএমকে নির্দেশ দিয়েছিলেন যে তদন্ত করার জন্য। ডিএম সুমিত গুপ্তা এতগুলো যে ক্যাম্প চলছিল উনি কি করে উনি অনুমতি দিয়েছিলেন? উনি যদি অফিসিয়াল অনুমতি না দেন তাহলে ওনার নজরের মধ্যে এত লক্ষ লক্ষ লোক ওই ক্যাম্পে গিয়েছিল, তো উনি কি তার জন্য স্টেপ নিয়েছিলেন? ওনার এই জেলার মধ্যে কি করে ইউএসজি মেশিন ওই ক্যাম্পের মধ্যে ঢুকে তার সেগুলো কি কাজে ব্যবহৃত হয়েছিল? এই প্রক্রিয়ার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন, যারা চিকিৎসকদের নিয়ে যাওয়ার আয়োজন করেছিলেন, তিনি হচ্ছেন সাংসদ হতে পারেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, তিনি সরকারি কোনো আধিকারিক হতে পারেন। এদের সবাইকার ভূমিকাগুলিকে তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা আমাদের রাজ্যের পুলিশ, সাধারণ প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসন নেবেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে এই আশা আমরা রাখছি। একদিকে তদন্ত করছে পুলিশ, অপরদিকে শতপ্রণোদিত তদন্তে নেমেছে স্বাস্থ্য দপ্তর। যারা যারা অনাচার অবিচার করেছে, স্বাস্থ্য আধিকারিক হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, প্রশাসনিক আধিকারিক হোক, পুলিশ আধিকারিক হোক, সঠিক জায়গায় সঠিক বিচার হবে। জনগণকে এভাবে রিস্কে ফেলার দায় কাউকে নিতে হবে। এখন তদন্তে কি উঠে আসে সেটাই দেখা। সন্দীপ সরকার, ঝিরম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.